আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে, কারাবন্দী ছিলেন, প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো তারা তো এই কাজটা করেছে, আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো? আর তারা যেটা করতে চেয়েছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজটা তো করেছে। আপনার কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন, নেটওয়ার্কিং করতেন, আন্তর্জাতিক ভাবে এইসব কোনো কারণ হতে পারে? দেখুন, আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কী পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তা পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান, সাক্ষ্য আইনের যে বিধান, কোনোটাই মানা হচ্ছিল না। এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় দুইজন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হয়রানিমূলক কথা বলেছেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা করে রাজি হয়েছিলেন, তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তিনি মামলা থেকে নিজে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটা ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি। আমি সোশ্যাল মিডিয়াতে আমি রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কী হচ্ছে আমাদের সাথে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য। তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার। হয়তো আমি সত্য কথা বলছিলাম এবং তারা চায়নি এই সত্যি বেরো। এবং আমি যা করছিলাম, তারা যা করতে চেয়েছিল সেটার প্রতি একটা বাধা ছিল। সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসির 13 দিন আগে আমাকে, আমি দীর্ঘদিন বন্দী ছিলাম, জানতেও পারিনি আমার পিতার কী হয়েছে, জানতে পারিনি আমার পিতা কি বেঁচে আছে না নাই। এভাবে কাটে আমার। শুনেছি যে 5 তারিখের পরেই আয়নাঘরের অনেক আলামত, অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে। আপনার কি তাই মনে হয়েছে কিনা? প্রথমত আমি এক্স্যাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি। যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয়, তখন আমি আমার অভিযোগ দায়ের করি। তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্মৃতিশক্তি যা আছে, আমাকে যা ভিতরে কী কী শুনেছি, কী আমার মনে হয়েছে, তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিংয়ের একটা কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি মুসলিম লীগের এই লোকেশনে ছিলাম। তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেখানে লোকেশনের বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন। আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম, কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন, মিলছে না। তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে, আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো, বের হয়ে আমি ডান দিকে আমাকে টার্ন নিতাম, নিয়ে আমি 5টা সিঁড়ি পেতাম। আমি বারবার বলতাম যেটা আমার মনে আছে, 5টা সিঁড়ি উঠতাম, আবার নামানোর সময় 5টা সিঁড়ি নেমে সেলে ঢুকতাম। কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি, ট্রেনের আওয়াজ শুনছি, আমি প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে। তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাতো, যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি, বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো। শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না। তারা শীতকালে তারা যে প্রহরী ছিল তাদের কষ্ট হতো, তখন তারা ওই এক্সস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর কি। তো ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা বিভিন্ন আওয়াজ শুনতে পারতাম। সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে। কিন্তু আমি যে সেলে ছিলাম, যখন আমি ওখানে খাওয়ার সময় হোক, আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে করেছে সেগুলো মিল ছিল না, কোনোখানে সেটার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। পরে যেটা আবিষ্কার করা হলো, গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরলসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। দেয়াল তুলে রং করে এমনভাবে দেওয়া হয়েছিল যেগুলো অস্তিত্ব সেল হতে পারে বলে আমার মনে হয়। তারা সেই দেয়ালটা ভাঙেন এবং দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায় এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয়। প্রথমত আমি অবাক হয়েছি যে কী পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে, যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে। এর অর্থ আমরা যে আয়নাঘর দেখলাম এটা আসলে রিয়েল আয়নাঘর না, এটার অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে। এটা ডিটেইল আমাদের কমিশনের সম্মানিত সদস্য রয়েছেন যারা সকল হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ভিকটিমদের সাথে নিরলসভাবে যোগাযোগ করেছেন। বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম, দেশে বাইরে ছিলাম, টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত, তারা সেই সব উপেক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে না। তারা চেষ্টা করেছে কিন্তু বেরিয়ে আসছে। 8 বছর তো দীর্ঘ সময়। 8 বছর আপনি ওখানে কি করতেন? এই ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন? সত্যি অসহ্য মনে হতো।
মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো, কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি। আমি যখন বুঝতে পারলাম যে আমি অপহরণের শিকার হয়েছে এবং হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না, তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল, যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটানোর জন্য। বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘড়ি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো, আর যদি কিছু না দেন, কথায় বলি মনে হয় যে আপনারা মুসলমান, আমি মুসলমান, একটা ক্রসশিপ দেন, আল্লাহকে যদি ডাকতে পারি। তখন কি মনে হলো প্রথমে যখন আমার করে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরীর তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি। নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধত যে জিনিসটা দিয়ে, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেলো। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা মনে হয় আমাকে মেরে ফেলবে। আমি মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। তারা আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো, আমার উপরে দুজন বসলো, আমার গায়ের উপর বসে গাড়ি চলা শুরু করলো। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসানো হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম, আমি অস্বীকার করলাম, কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো আমার, যেটা আমার মুখে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হলো মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো এই কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যে এখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে। সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়। সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম, দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার। আর আমি যেটা পরে আপনার ডাক্তাররা বলেছিল, আমার অপুষ্টির কারণে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল। আমি অনেক বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কীভাবে যাবো। তারপরে ওদিক যেতে থাকেন আর কি। তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে যেখানে রাস্তা আর খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা আমার পরিচিত। তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি, তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে লেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জামে মসজিদ। সেখানে নামাজ পড়লাম, মনে মনে খুব ইয়া করছে, কারণ আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে। আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে, ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে রেখেছেন। তো আমার অনেক আল্লাহ আমার হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি। তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটাতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কী দরকার। বললাম একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি। বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে যান। আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে বসে করছি। আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো, ডাক্তাররা আসলো, অনেক একজন স্যুট টাইপের একজন আসলো আর কি। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসতে দেখে সে তার মোবাইলটা তাড়াতাড়ি পকেট ভেবে ফেলে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে, আমাকে চিনতে পারেনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো আর কি। দেখলাম সে চিনতে পারছে না। তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি। সে খুব সন্দেহের থেকে তাকাচ্ছে আমার দিকে, মোবাইল কেন। আমি বললাম একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিতেন। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়। তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম, চিনতে পারছেন, সঙ্গে সঙ্গে কেঁদে আমাকে জড়ো করলো, কেঁদে মনে হয় ভাবতাম যে গুলি হচ্ছে,
গুলি হচ্ছে, বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে, মারা ছেলেদেরকে গুলি লাইনে পাঠিয়ে দিচ্ছে। এই তরুণ যাদের এইসব জেনজি যাকে সবাই অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করতো, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্টস যাদের ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন, যার জন্য আজকে আমরা দিনের আলো দেখছি। নাহলে হয়তো আমাদের ওখানেই মৃত্যু হতো। তো এভাবেই আমি মৃত্যু পরে পাই। পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ ফিল কিনা, হাসপাতালে তো নর্মালি লাশ যায়। তখন তারা বললো একটু ছবি পাঠান। তখন তারা আমার মোবাইল আমার মায়ের মোবাইলে একটা ছবি পাঠান। তখন মা সব জানতে বলে যে তার ছেলে বেঁচে। তখন আমি আমাকে অ্যাম্বুলেন্স করে বাসায় পাঠানো হয়, মাকে জড়িয়ে ধরে আমি ফ্যামিলির কাছে ফিরে যাই। তার মানে আপনার বাচ্চা তো আপনাকে 8 বছর দেখেনি, পারিবারিক জীবনে আপনার এখন বড় মেয়ের সামনে থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া, তো বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ও দেখছে আমি খালি পায়ে চলে যাচ্ছি, আমার মেয়েটা আমার জুতো আমার পিছনে পিছিয়ে নিয়ে দৌড়াচ্ছিল, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ, খালি পেয়ে যাচ্ছ। আমার বাচ্চারা ট্রমাটাইজড। আমার অপহরণের পর আমার পরিবার সবসময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য, দুনিয়া, দেশে এবং দেশের বাইরে। এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে। এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো, পাশে প্রতিবেশীরা মনে করতো মনে হয় কোনো সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে পুলিশ হয়েছে। আপনারা সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করে আমার ব্যাপারে, তখন এই পরিমাণ পুলিশ আমার বাসায় এসেছিল, আশেপাশে সব লোকজন বলেছে যে মনে করছে এখানে কোনো জঙ্গি ধরা পড়েছে, এই জন্য এই তারা এসেছিল। তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অন্যত্র থাকতে বাধ্য হয়। আমি, আমার পরিবার, আমার সন্তানরা সবাই ট্রমাটাইজড। আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায়। আমার মেয়েরা ঘুমিয়ে কেঁদে উঠেছে, বাবাকে নিয়ে গেছে, মাকেও নিয়ে যাবে, আমরা এতিমখানায় থাকি। এই দুঃস্বপ্ন আমার বাচ্চারা থাকে। এটি শুধু একটি না, এই গুম, এই আয়নাঘর, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শুধু একটি জীবন না, এটি শত শত জীবনের কান্নার কথা।